Look closely into the shadows. Can you see what hides there, waiting for you to fall asleep? কিছু গল্প আছে যেগুলো শুধু গল্প থাকে না, কিংবদন্তি হয়ে যায়। কিন্তু কিছু কিংবদন্তি এমন হয় যা একটা গোটা জাতির মনে গভীর দাগ কেটে দেয়। চলুন আজ আমরা ভারতের ইতিহাসের এমনই এক অন্ধকার অধ্যায়ে ডুব দেব, একটা সময় যখন ভয় আর বাস্তবতা মিলেমিশে এক হয়ে গিয়েছে। আমরা এমন এক রহস্যের কথা বলতে চলেছি যা মানুষ আর অমানুষের মধ্যেকার ওই সূক্ষ্ম রেখাটাকেই প্রায় মুছে দেয়। তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে বারাণসী থেকে, যে শহরকে আমরা সবাই জানি মোক্ষ বা মুক্তির শহর হিসেবে। কিন্তু ভাবুন একবার, সেই 1880-র দশকের মাঝামাঝি সময় এই পবিত্র শহরেই এমন এক আতঙ্ক ছড়াতে শুরু করে যা কিনা গোটা শহরের আত্মাকেই কাঁপিয়ে দিয়েছিল। বারাণসীর বাতাসে সাধারণত কি পাওয়া যায়? গাঁদা ফুলের গন্ধ, চিতার ধোঁয়া, তাই না? কিন্তু সেই সময়টায় এই সব কিছুর সাথে মিশে যেতে শুরু করেছিল ভয়ের একটা অদ্ভুত ধাতব গন্ধ। মানে একদিকে আধ্যাত্মিকতা আর তার ঠিক পাশেই এক আদিম আতঙ্ক, দুটো যেন একাকার হয়ে যাচ্ছিল। 1985 সাল, ঘাটগুলোতে যারা গৃহহীন তাদের টার্গেট করে প্রথম খুনগুলো শুরু হয়। এরপর 1987-র মাঝামাঝি আসতে আসতে আতঙ্ক একেবারে চরমে, কারণ একের পর এক লাশ পড়ছে আর পুলিশ পুরো দিশেহারা। আর তারপর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ঘটে। 1987-র শেষের দিকে হামলাগুলো ঠিক যেমন হুট করে শুরু হয়েছিল, ঠিক তেমনই হুট করে থেমে যায়। কিন্তু এই হত্যাকারীর কাজ করার একটা নির্দিষ্ট ধরন ছিল। চলুন এবার সেই হিমশীতল পদ্ধতি বা সিগনেচারের দিকে একটু নজর দেয়া যাক। একটা প্যাটার্ন ছিল যেটা ছিল ভয়ঙ্করভাবে একই রকম। আতঙ্কে ভয়ে মানুষ তাকে একটা নাম দিয়েছিল, পাথর মানব, পাথার মানব। রাতের অন্ধকারে ঘাটে ঘাটে শিকার করে বেড়ানো এক ছায়া মূর্তি। মানে এই নামটাই যেন সেই সময়ের পুরো ভয়টাকে এক কথায় প্রকাশ করত। ওর কাজের পদ্ধতিটা জানেন, ছিল যেমন সহজ তেমনই নির্মম। মূলত 3টে ধাপ। প্রথম ধাপ, টার্গেট কারা। টার্গেট ছিল সমাজের সেই সব অদৃশ্য মানুষগুলো, মানে ঘাটে ঘুমিয়ে থাকা গৃহহীন, নিঃস্ব বা সাধুরা। দ্বিতীয়ত, অস্ত্রটা কি? অস্ত্রটাও শহরেরই একটা অংশ, ঘাট থেকে তুলে নেয়া একটা বড় ভারী পাথর। আর শেষ ধাপ, আঘাত। একটাই আঘাত, কিন্তু মারাত্মক। এমন জোরে মাথায় মারা হতো যে খুলিটা নারকেলের মতো ফেটে চৌচির হয়ে যেত। তো বুঝতেই পারছেন কি অবস্থা। শহরটার যে একটা আধ্যাত্মিক পরিবেশ, সেটা যেন ভেতর থেকে পচে যাচ্ছিল। আতঙ্ক বাড়ছে তো বাড়ছে, কিন্তু পুলিশের হাতে কিচ্ছু নেই, না কোনো সূত্র, না কোনো সাক্ষী। এই 1985 থেকে 87, এই 2 বছরে বারাণসীতে নিহতের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল জানেন? 20-ও বেশি। 20-র বেশি। একবার শুধু কল্পনা করুন, একটা শহরে এমন সিরিয়াল কিলিং চলছে আর সংখ্যাটা 20 ছাড়িয়ে গেছে। কি ভয়ঙ্কর একটা আতঙ্ক তৈরি হয়েছিল তখন। আর যখন কোনো প্রশ্নের উত্তর মেলে না, তখন কি হয়? ভয় থেকে জন্ম নেয় নানা রকম গুজব, অলৌকিক ভয়ঙ্কর সব গল্প। যেমন কেউ কেউ বলতো এই খুনি আসলে কোনো মানুষ নয়, একটা ভূত যে শহরের পাপে রেগে গেছে। আবার কারো মতে সে আসলে এক পথভ্রষ্ট পুরোহিত, যে কোনো ভয়ঙ্কর তান্ত্রিক সাধনা করছে। আর অন্যদিকে পুলিশ, তারা তো সেই ছাড়াকে ধরার জন্য একটা সাক্ষী পর্যন্ত খুঁজে পাচ্ছিল না। আর ঠিক তখনই যেমন হুট করে সব শুরু হয়েছিল, ঠিক তেমনই আচমকা বারাণসীতে সব হামলা বন্ধ হয়ে গেল। সব চুপ। প্রায় 2 বছর একটা অদ্ভুত কেমন যেন ভুতুড়ে শান্তি। কিন্তু আসলে দুঃস্বপ্নটা শেষ হয়নি, ওটা শুধু নিজের ঠিকানা বদল করছিল। ঠিক 2 বছর পর বারাণসী থেকে প্রায় 100 মাইল দূরে কলকাতায় সেই একই ভয়াবহতা ফিরে এলো। হুবহু একই জিনিস। বারাণসীতে যখন খুনগুলো হঠাৎ থেমেছিল, ঠিক তখনই যেন কলকাতায় শুরু হলো। টার্গেট কারা? সেই ফুটপাতের বাসিন্দারা। অস্ত্র সেই একই রকম ভারী পাথর। আর মারার পদ্ধতি একদম এক, মাথায় একটাই মারাত্মক আঘাত। এই যে অদ্ভুত মিল, এটাই কিন্তু রহস্যটাকে আরও গভীর করে তোলে। শেষ পর্যন্ত কি হলো? সেই হত্যাকারীকে আর কখনো ধরা যায়নি।
তার কেস ফাইলগুলো আস্তে আস্তে ধুলোর নিচে চাপা পড়ে গেল। আসল মানুষটা হারিয়ে গেল, কিন্তু সে যে কিংবদন্তিটা তৈরি করে দিয়ে গেল সেটা রয়ে গেল। সে যেন একটা ভূতের মতোই শুধু ফাইলপত্রের আর্কাইভের মধ্যে বেঁচে রইল। আর এখানেই সেই আসল প্রশ্নটা থেকে যায়, যে প্রশ্নটা আজও তদন্তকারী আর ইতিহাসবিদদের ভাবায়, বারাণসী আর কলকাতার খুনি কি একই লোক ছিল, নাকি এটা একটা কপি ক্যাট কিলার? মানে ওই ভয়টাই কি একটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছিল, যা নতুন করে আর একটা খুনিকে জন্ম দিয়েছিল? They say if you listen closely on a moonless night, you can still hear her screaming. But by then, it's already too late. Welcome to Ripfile. ভাবুন তো একবার, দার্জিলিংয়ের মেঘে ঢাকা পাহাড় কি সুন্দর, তাই না? কিন্তু এখানেই এমন একটা জায়গা আছে যার অসাধারণ সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক গা ছমছমে আতঙ্ক। জায়গাটার নাম ডাউহিল। চলুন আজ আমরা এই জায়গার রহস্যময় জগতের গভীরে প্রবেশ করি। শুধু এই একটা কথাই বোধহয় ডাউহিলের পরিবেশকে পুরোপুরি বোঝানোর জন্য যথেষ্ট। এখানকার কুয়াশা সে তো যেন নিজেই একটা জীবন্ত চরিত্র। পাহাড়ের বুকে জমে থাকা কত যে পুরনো আর ভয়ের গল্প, সব যেন এই কুয়াশা একাই আড়াল করে রেখেছে। আর এই সব রহস্যের একদম কেন্দ্রে কে আছে জানেন? একটা স্কুল, ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এমন এক জায়গা যা দিনের আলোয় যতটা প্রাণচঞ্চল, রাতের অন্ধকারে ঠিক ততটাই অন্যরকম, মানে এক সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করে। ব্যাপারটা অনেকটা এইরকম, দিনের বেলায় স্কুলটা বাচ্চাদের হই হুল্লোড় আর হাসিতে একেবারে গমগম করে, কিন্তু যেই না শেষ ঘন্টাটা বাজে, অমনি যেন সব কিছু কেমন থেমে যায়, এক অদ্ভুত ভারী নীরবতা নেমে আসে। আর ঠিক তখনই সেই নীরবতার আড়ালে শুরু হয় অন্য কিছুর আনাগোনা। আচ্ছা, যারা এই স্কুলের দেখাশোনা করেন সেই স্থানীয় মানুষগুলো, তারা কিন্তু সহজে মুখ খুলতে চান না, বেশ ভয় পান তারা। কিন্তু যদি একটু চেপে ধরা যায়, তাহলে চাপা স্বরে স্বীকার করতে বাধ্য হন যে এই স্কুল চত্বরে তারা একা নন, এখানে অন্য বাসিন্দারাও থাকে। এই রহস্যের প্রথম স্তরটাই হলো শব্দ। ভাবা যায়, যখন স্কুলটা একদম শুনশান, একটা মানুষও নেই, ঠিক তখনই করিডোর জুড়ে শোনা যায় এমন সব শব্দ যার কোনো উৎসই খুঁজে পাওয়া যায় না। মজার ব্যাপার হলো, এই শব্দগুলোর আবার একটা নির্দিষ্ট ক্রম বা সিকোয়েন্স আছে। শেষ ঘন্টা বাজার পর সব চুপচাপ, নিস্তব্ধ। তারপর সেই নিস্তব্ধতা ভেঙে হঠাৎই শোনা যায় খালি করিডোরে কারো হেঁটে যাওয়ার শব্দ। এরপর বন্ধ ক্লাসরুম থেকে ফিসফিস আওয়াজ, আর সবশেষে শোনা যায় কোনো বাচ্চার কান্নার একটা করুণ শব্দ। আর যারা এখানে কাজ করেন তাদের মতে এটা কোনো মনের ভুল বা গুজব নয়, একদমই নয়। বছরের পর বছর ধরে এই ঘটনাগুলো ঘটছে, আর অনেকেই এর সাক্ষী। তাদের কাছে ব্যাপারটা খুব পরিষ্কার, এই শব্দগুলো একেবারে বাস্তব। স্কুলের ভেতরের এই ঘটনাগুলো তো না হয় গেল, কিন্তু এগুলো তো কেবল শুরু। আসল আতঙ্ক, মানে যাকে বলে আতঙ্কের কেন্দ্রবিন্দু, সেটা লুকিয়ে আছে স্কুলের ঠিক পেছনের জঙ্গলের রাস্তাটাকে ঘিরে, যেটাকে সবাই এক নামে চেনে, ডেথ রোড। স্থানীয়রা এই রাস্তাটাকে আরও একটা ভয়ঙ্কর নামে ডাকে, মৃতক পথ। নামটা শুনলেই কেমন গা ছমছম করে ওঠে, তাই না? এই নামটাই তো বুঝিয়ে দেয় যে জায়গাটাকে ঘিরে কতটা ভয় আর অশুভ কিংবদন্তি জড়িয়ে আছে। বহু মানুষ, অনেকেই নাকি এই রাস্তায় একটা ছায়া মূর্তিকে হাঁটতে দেখেছে। পাইন গাছের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একা হেঁটে যায় সেই অবয়ব। একটু কাছে গেলেই বোঝা যায় ওটা একটা ছোট ছেলে, পরনে স্কুলের ইউনিফর্ম, ঠিক ভিক্টোরিয়া বয়েজ স্কুলের ইউনিফর্মের মতো। কিন্তু আসল ভয়টা তখনই শুরু হয় যখন কেউ তার আরও কাছে যায়, কারণ ছেলেটার যেখানে মাথা থাকার কথা সেখানে কিচ্ছু নেই, একদম শূন্য। আর যারা এই মুন্ডহীন ছেলেটিকে দেখেছে তাদের সবার অভিজ্ঞতা প্রায় একই রকম। ছেলেটা হঠাৎ করেই যেন হাওয়া থেকে আবির্ভূত হয়, আবার পরক্ষণেই হাওয়ায় মিলিয়ে যায়, কিন্তু যাবার আগে দুটো জিনিস রেখে যায়, একটা হাড়হীন করা ঠান্ডা অনুভূতি আর ভেজা মাটির একটা অদ্ভুত গন্ধ। এই মুন্ডহীন ছেলের গল্পটা যদি কেবল একটা কিংবদন্তি হয়েই থেমে থাকতো তাহলেও একটা কথা ছিল,
কিন্তু না, এর সাথে জড়িয়ে আছে কিছু মর্মান্তিক এবং অমীমাংসিত বাস্তব ঘটনা। ব্যাপারটা হলো, গত কয়েক দশকে বেশ কয়েকজন কাঠুরিয়া আর স্থানীয় বাসিন্দার মৃতদেহ এই জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে, আর প্রতিবারই পুলিশ রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে একটাই শব্দ: রহস্যজনক। কেন? কারণ সেখানে কোনো পশুর আক্রমণের চিহ্ন নেই, ডাকাতিরও কোনো প্রমাণ নেই, কিচ্ছু না। কিন্তু প্রত্যেকটা লাশের মধ্যে একটা অদ্ভুত মিল পাওয়া গেছে। তাদের মুখ ভয়ে যেন জমে পাথর হয়ে গেছে, চোখগুলো বড় বড় করে খোলা। দেখে মনে হতো যেন মৃত্যুর ঠিক আগে তারা এমন কিছু দেখেছিল যা এই পৃথিবীর নয়। এই পুরো পরিস্থিতিটাকে বোঝানোর জন্য স্থানীয়দের মধ্যে একটা কথা খুব চালু আছে। তারা বলে, ডাউহিলের জঙ্গল শুধু জীবন্ত নয়, ওটা ক্ষুধার্ত। They say if you listen closely on a moonless night, you can still hear her screaming. But by then, it's already too late. Welcome to Ripfile. একবার চলুন বাংলার সেই সব গভীর অন্ধকার গ্রামগুলোতে ঘুরে আসি, যেখানে লণ্ঠনের টিমটিমে আলোয় কাপা কাপা ছাড়া তৈরি হয় আর পুরনো দিনের লোককথাগুলো যেন নিঃশ্বাসের মতো জীবন্ত হয়ে ওঠে। আজ আমরা ঠিক এমনই এক গা ছমছমে কিংবদন্তির গভীরে ডুব দেব। ভাবুন তো, এমন এক সত্তা যে আপনার দরজা ভাঙে না, জোর করে না, বরং খুব নরম সুরে আমন্ত্রণ জানায়। কিন্তু সেই ডাকে সাড়া দেওয়ার পরিণতি সে এক ভয়ঙ্কর ব্যাপার। তো কে এই রহস্যময় আমন্ত্রণের পেছনে? কে ডাকে এই ডাক, আর কেনই বা ডাকে? চলুন জেনে নেওয়া যাক। এই ডাকটা আসলে দেয় নিশি নামের এক বিশেষ আত্মা। এর আসল ভয় কিন্তু ওর আক্রমণে নয়, এর ভয় হলো ছলনার কৌশলে। মানে ও যেভাবে আপনাকে ফাঁদে ফেলে সেটাই আসল আতঙ্ক। কিন্তু একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, নিশি কিন্তু কোনো সাধারণ ভূত প্রেত নয়। ওরা যেমন একটা নির্দিষ্ট বাড়িতে বা জায়গায় আটকে থাকে, নিশি তেমনটা নয়। ও হলো একজন সক্রিয় শিকারী, যে নিজের শিকার নিজেই খুঁজে বেড়ায়। তাই ও অতীতের কোনো ছায়া নয়, বরং এক জলজন্ত আতঙ্ক। আর এখানেই নিশির আসল ভয়টা লুকিয়ে আছে। ও সবচেয়ে বড় অস্ত্র কোনো শারীরিক শক্তি নয়, বরং আপনার বিশ্বাসকে ভেঙে দেওয়ার ক্ষমতা। ও আপনার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় মানুষটার গলা নকল করতে পারে। হতে পারে আপনার মা, আপনার স্ত্রী বা আপনার সন্তানের গলা। আর সেই বিশ্বাসটাকেই ও ফাঁদ হিসেবে ব্যবহার করে। নিশির সাথে মোলাকাত হওয়াটা কোনো এলোমেলো ঘটনা নয়। এটা একটা প্রাচীন নিয়ম, বা বলা যেতে পারে একটা প্রথা দিয়ে বাঁধা। এটা যেন এক মারাত্মক খেলা, যার নিয়মকানুনগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। নিশির শিকার করার পদ্ধতিটা মূলত 3টে ধাপে হয়, আর প্রত্যেকটা ডাকের সাথে বিপদটা আরও ঘনিয়ে আসে। উত্তেজনা বাড়তে থাকে আর শিকারকে একটা মারাত্মক সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। প্রথম ডাকটা হয় খুব নরম, খুব চেনা আর স্নেহে মাখা, এমন একটা কণ্ঠস্বর যা উপেক্ষা করা প্রায় অসম্ভব। এই ডাকের মধ্যে একটা অদ্ভুত টান থাকে যা শিকারকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য করে। আর এখানেই আসে সেই পুরনো কথাটা, যা ঠাকুমা দিদিমারা সব সময় বলে এসেছেন: বেঁচে থাকার প্রথম নিয়ম। ডাকটা যতই চেনা লাগুক, যতই আপন মনে হোক, প্রথম ডাকে কখনোই সাড়া দেওয়া চলবে না। এরপর আসে দ্বিতীয় ডাক। এবার গলার স্বরে একটা আকুতি, একটা মরিয়া ভাব চলে আসে। শিকারের মনের জোর ভাঙানোর জন্যই এই চেষ্টা, ওর সহানুভূতিকে কাজে লাগিয়ে ওকে দুর্বল করে দেওয়ার একটা চাল। কিন্তু জানেন তো, এখানেই একটা আশার কথা আছে। নিশির ক্ষমতা কিন্তু অসীম নয়। লোককথা অনুযায়ী ওর শক্তি একটা প্রাচীন নিয়মে বাঁধা। যদি কেউ প্রথম দুটো ডাকের লোভ সামলে নিতে পারে, নিজেকে আটকে রাখতে পারে, তাহলে নিশি তাকে ছেড়ে চলে যেতে বাধ্য। কিন্তু যদি কেউ এই পরীক্ষায় হেরে যায়, যদি কেউ সে ডাককে উপেক্ষা করতে না পারে, তাহলে ঠিক এখান থেকেই গল্পের সবচেয়ে অন্ধকার পর্বটা শুরু হয়, যেখান থেকে ফেরাটা আর সম্ভব হয় না। সংখ্যাটা দেখুন, 3। এই 3 নম্বর ডাকটাই হচ্ছে শেষ, দ্য পয়েন্ট অফ নো রিটার্ন। এরপর আর কোনো সুযোগ নেই। আর এই ডাকটা আগের দুটো থেকে একেবারে আলাদা। তৃতীয় ডাকটা হলো নিশির তুরুপের তাস। ও একটা ছোট্ট ভীত বাচ্চার কান্নার স্বর নকল করে, এমন একটা আওয়াজ যা যে কোনো মা বাবার পক্ষে উপেক্ষা করা প্রায় অসম্ভব। এটা তাদের ভেতরের অভিভাবক সত্তাটাকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর তারপরের পরিণতি
খুব সোজা সাপটা আর চূড়ান্ত। যে কেউ ওই তৃতীয় ডাকে সাড়া দিয়ে বাড়ির দরজার বাইরে পা রাখে তাকে আর কখনো কেউ খুঁজে পায় না। চলুন এবারে কিংবদন্তি থেকে একটু বেরিয়ে এসে ভাবি এর আসল মানেটা কি। কেন এই গল্পটা আজও বাংলার গ্রামে গ্রামে টিকে আছে? এটা কি শুধুই একটা কুসংস্কার? যখনই কেউ এভাবে নিখোঁজ হয়ে যায়, কাগজে কলমে অনেক কিছুই লেখা হয়। কর্তৃপক্ষ যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, পুলিশের রিপোর্টে লেখা হয় মিসিং পারসন। সম্ভাব্য কারণ হিসেবে বলা হয় বন্য পশুর আক্রমণ বা হয়তো কেউ অপহরণ করেছে। গ্রামের মানুষগুলোর মনে একটা বিশ্বাস গেঁথে থাকে। তাদের কাছে এই সমস্ত ব্যাখ্যাগুলো শুধু নিয়ম রক্ষার কথা। তারা জানে আসল সত্যিটা কি। নিশিডাক শুধু বাচ্চাদের ভয় দেখানোর জন্য বানানো কোনো গল্প নয়, এটা আসলে এমন কিছু ভয়ঙ্কর অমীমাংসিত ঘটনার একটা সাংস্কৃতিক স্মৃতি যার কোনো সহজ ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। কে জানে, হয়তো আমাদের সবচেয়ে পুরনো সবচেয়ে অদ্ভুত গল্পগুলোর আড়ালেই এমন অনেক সত্যি লুকিয়ে আছে যা আমরা এখনো আবিষ্কারই করতে পারিনি। They say if you listen closely on a moonless night, you can still hear her screaming. But by then, it's already too late. Welcome to Ripfile. মুম্বাই, যাকে বলা হয় স্বপ্নের শহর, কিন্তু এই শহরেরই সবচেয়ে দামি এলাকা মানে মালাবার হিলে এমন একটা বাংলো আছে যেখানে স্বপ্নগুলো দুঃস্বপ্নে বদলে যায়। চলুন আজ আমরা সেই বাংলোর রহস্যের গভীরে যাই। কাগজে কলমে এর নাম কিন্তু বেশ সুন্দর, নম্বর 7 সাগর ভিলা। বাইরে থেকে দেখলে মনে হবে আর 5টা পুরনো অভিজাত বাংলোর মতোই, কিন্তু আসল গল্পটা তো এর দেয়ালের ভেতরে। মালাবার হিলের মতো একটা প্রাইম লোকেশনে বাড়ি, অথচ কোনো এস্টেট এজেন্টই এটা বেচতে চায় না। তাদের সাফ কথা, এই বাড়িতে মানুষ থাকতেই পারবে না। শুধু এজেন্টরাই না, স্থানীয় পুলিশের কাছেও এই বাংলোটা একটা মাথা ব্যথার কারণ। মানে এটা তাদের কাছে শুধু একটা খালি বাড়ি নয়, রীতিমতো একটা সমস্যা। প্রায় এর আশেপাশে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যা নিয়ে তাদের ছুটোছুটি করতে হয়। কিন্তু যারা এর আসল কাহিনীটা জানে, মানে ওখানকার স্থানীয় লোকেরা, তারা একে এক অদ্ভুত আর ভয়ঙ্কর নামে ডাকে, দ্য লিসনিং হাউস, অর্থাৎ যে বাড়ি কান পেতে শুনে। আর ঠিক এই নামটা থেকেই কিন্তু আসল রহস্যের শুরু। তো চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। কেন এ বাড়ির এত বদনাম? এর ইতিহাসটা কিন্তু সাধারণ কোনো ইতিহাস না, এ এক রক্ত আর পাগলামি দিয়ে লেখা কাহিনী। শুরুটা হয়েছিল 1932 সালে। বাড়ির প্রথম মালিক অ্যালিস্টার ফিঞ্চ, তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, আর তার ডায়েরিতে বারবার লেখা ছিল দেওয়ালের ফিসফিসানির কথা। এরপর 1955 সাল, আর একজন মালিক, একজন শিল্পপতি, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তার শেষ চিৎকার ছিল বাড়িটা নাকি শ্বাস নিচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে মর্মান্তিক ঘটনাটা ঘটে 1978 সালে। মেহতা পরিবার, অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছিল তারা, কিন্তু সেই স্বপ্নগুলো টিকে ছিল মাত্র 2 মাস। এই অল্প সময়ের মধ্যেই বাড়িটা যেন তার আসল রূপ দেখাতে শুরু করে। 1978 সালের 17ই আগস্ট, সেই ভয়ঙ্কর রাতে মিস্টার মেহতা তার পুরো পরিবারকে খুন করে নিজেও আত্মহত্যা করেন। আর যাওয়ার আগে দেয়ালে নিজের রক্ত দিয়ে লিখে যান মাত্র একটা লাইন, বাড়িটা আমাকে ওদের আসল চেহারা দেখিয়ে দিয়েছে। ভাবুন একবার, কি এমন আসল চেহারা দেখিয়েছিল ওই বাড়িটা যে একজন বাবাকে, একজন স্বামীকে এমন ভয়ঙ্কর একটা কাজ করতে বাধ্য করল। ওই ভয়াবহ ঘটনার পর তো বাংলোটা পাকাপাকিভাবে সিল করে দেওয়া হলো, কিন্তু তালা ঝুলিয়ে দিলেই কি ভেতরের অশুভ শক্তি থেমে যায়? না, একদমই না। এরপর বিভিন্ন সময়ে যারা এই বাংলো কিনেছে তারা এটাকে ভেঙে ফেলার কম চেষ্টা করেনি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যখনই বুলডোজার আনা হয়েছে সেগুলো কোনো না কোনো কারণে বিগড়ে গেছে। যে আর্কিটেক্টরা এর নতুন নকশা করতে গেছেন তাদের সাথে ঘটেছে সব বিদঘুটে দুর্ঘটনা। শেষমেশ সবাই বিশাল লোকসান করে কোনো মতে এই বাড়ি থেকে পিছু ছাড়াতে পারলেই বেঁচেছে। আর যারা রাতে এই অভিশপ্ত বাংলোটা পাহারা দেয়, সেই সিকিউরিটি গার্ডদের কথা শুনলে তো গায়ে কাটা দেবে। তাদের অভিজ্ঞতা আরও ভয়ঙ্কর। তারা বলে হঠাৎ করে নাকে আসে রক্তের গন্ধ, আবার তার সাথেই জুঁই ফুলের মিষ্টি পারফিউমের গন্ধ। রাতের নিস্তব্ধতা ভেঙে কানে আসে মিসেস মেহতার গুনগুন করার সুর, কিংবা ছোট বাচ্চাদের দৌড়ে খেলার শব্দ। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কোনটা জানেন?
ওই অনুভূতিটা, যখন মনে হয় কোনো মানুষ না, স্বয়ং বাড়িটাই যেন তাদের দিকে তাকিয়ে আছে, তাদের প্রতিটি নড়াচড়া খেয়াল করছে। তো এত সব অস্বাভাবিক ঘটনার কারণটা কি, এটা বোঝার জন্য কিন্তু কম চেষ্টা হয়নি। বৈজ্ঞানিক তদন্ত হয়েছে, আবার আধ্যাত্মিক জগতের লোকেরাও এসেছেন। চলুন দেখি সেই সব তদন্ত থেকে কি বেরিয়ে এলো। এখানে দেখুন দুটো একেবারে ভিন্ন ধরনের তদন্তের ফলাফল। একদিকে বিজ্ঞানীরা তাদের যন্ত্রপাতি নিয়ে এসেছেন, আর তাতে ধরা পড়েছে ক্লাস AEVP, মানে এমন সব অশরীরী কণ্ঠ যা খালি কানে শোনা যায় না, কিন্তু ইলেকট্রনিক যন্ত্রে রেকর্ড হয়ে যায়। আর সেই রেকর্ডিংয়ে কি পাওয়া গেছে জানেন? খালি ঘর থেকে ভেসে আসা কান্নার আওয়াজ, এমনকি রাগী গর্জনের শব্দ। আবার থার্মাল ক্যামেরায় ধরা পড়েছে চলমান কোল্ড স্পট, যেগুলো মনে হচ্ছিল যেন কোনো শিকারী পশুর মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর অন্যদিকে 2005 সালে একজন খুব নামকরা তান্ত্রিককে আনা হয়েছিল। তিনি ভেতরে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই ভয়ে ফ্যাকাশে হয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে আসেন। বাইরে এসে ওই তান্ত্রিককে যখন জিজ্ঞেস করা হলো তিনি কি দেখেছেন, তিনি শুধু একটাই কথা বলেছিলেন, আর সেই কথাটা পুরো রহস্যের মোড় ঘুরিয়ে দেয়। তিনি বলেন, এই বাড়িতে কোনো ভূত প্রেত নেই, এই বাড়িটাই নিজেই একটা ভূত। তান্ত্রিকের এই কথাটা এটাই আমাদের নিয়ে যায় এই বাংলোর চূড়ান্ত এবং সবচেয়ে শকিং থিওরির দিকে, এমন একটা তত্ত্ব যা হয়তো এই সমস্ত রহস্যের ব্যাখ্যা দিতে পারে। এই বাড়িটা আসলে কোনো জড়বস্তু নয়, এর ইট, বালি, সিমেন্ট সব কিছু জীবন্ত। আর এটা শুধু জীবন্তই নয়, এটা একটা অশুভ সত্তা যা মানুষের দুঃখ, কষ্ট আর ভয় শুষে নিয়ে বেঁচে থাকে। এটা আসলে দুঃখের জন্য ক্ষুধার্ত। এর মানেটা আরও ভয়ঙ্কর। বাড়িটা আসলে ইচ্ছে করেই নতুন নতুন পরিবারকে নিজের দিকে টানে, কিন্তু তাদের আশ্রয় দেওয়ার জন্য নয়, বরং তাদের আনন্দ, তাদের শান্তি, তাদের মানসিক স্থিতি সব কিছু ধীরে ধীরে শুষে নেওয়ার জন্য, একেবারে নিংড়ে নেওয়ার জন্য। নম্বর 7, সাগরভিলা কি শুধুই একটা ভৌতিক জায়গা, নাকি তার চেয়েও অনেক বেশি কিছু? এমন এক প্রাচীন, বুদ্ধিমান ও শুভ সত্তা যা শিকার ধরার জন্য একটা বাড়ির ছদ্মবেশ নিয়ে বসে আছে। একটা সত্তা যা অপেক্ষা করে নতুন পরিবারের জন্য, তাদের মানসিক শান্তিকে তিলে তিলে শেষ করে দেয়, যতক্ষণ না তাদের দুঃখ কষ্টটা একটা মিষ্টি ফলের মতো পেকে ওঠে তার খাবার হিসাবে। এর উত্তরটা হয়তো ওই বাংলোর 4 দেয়ালের ভেতরেই চিরদিনের জন্য বন্দী হয়ে থাকবে।